সংস্কারে ঐকমত্য দ্রুত জাতীয় নির্বাচন হবে বলে আশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই আশাবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয় ২৬টি দল। এ সময় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। বিকেল ৩টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে শুরু হয় ঐকমত্য কমিশনের বৈঠক। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলে ৬:৩০ পর্যন্ত। বৈঠকে বিএনপি জামায়াত সহ ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব সহ ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিও অংশ নেয়। ৩.৫ ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, তিনি আশা করছেন সংস্কার নিয়ে দ্রুত ঐক্যমত্যে পৌঁছাবে রাজনৈতিক দলগুলো। দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জামায়াত নেতারা বলেন, সংস্কার নিয়ে যে কোনো ইতিবাচক বিষয়ে সমর্থন জানাবে জামায়াত। সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানান। নতুন কোনো ফেসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ফেসিবাদের লাস্ট কপিনে প্যারেক মারার জন্য আমরা একটি নতুনভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এটাই প্রথম বৈঠক। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা বৈঠক করবে ৬ সংস্কার কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, সহযোগিতা করবে কমিশন ও সরকার। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। তিনি আরও বলেন যে আইনি কাঠামো আগের সরকারকে স্বৈরাচার করে তুলেছিল, তা থেকে বেরিয়ে আসতেই সংস্কার প্রয়োজন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ নানা সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। এতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রথম অধ্যায় সফল হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এখন দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম, অর্থাৎ সংস্কার করতে হবে। ভবিষ্যতে কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে সংস্কারের মাধ্যমে, বলেন অধ্যাপক ইউনুস। পদে পদে ব্যাহত হচ্ছে, যেখানে যাই বহু গল্প রচনা করেছে, গল্প টিকে পারতেছে, শেষ মিস্টার ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারবো না। এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কবরের দোষ বোঝায় ছাড়া কি বলবো। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক জোটগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা জোটগতভাবে কথা বলবো এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসব।
এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না। আমরা আশা করছি স্বল্প কিছুদিনের মধ্যে এটা করতে পারবো। জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ 6 মাস। এদের উদ্দেশ্য জুলাই চার্টার তৈরি করা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর জেলা প্রশাসক সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এবছর ডিসি সম্মেলনে 4টি বিশেষ ও 30টি কার্য অধিবেশন থাকবে। কমিশনার ও জেলা প্রশাসকের কাছ থেকে প্রাপ্ত 1245টি প্রস্তাবের 354টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে। সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, অর্পিত সম্পত্তির বিষয় সমাধানে একটি আইন করা যেতে পারে। এই সরকার 64 জেলা প্রশাসক ও 8 জন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে এবার আর ডিসিদের বদলি করা হবে না বলেও জানান তিনি। একদল ব্যক্তির হুমকির মুখে স্থগিত করা হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব। শনিবার ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক এক বিবৃতিতে জানান, নিরাপত্তা শঙ্কার কারণে উৎসবটি স্থগিত করতে বাধ্য হয়েছেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ, জানিয়েছে ডিএমপি। বিবৃতিতে আরও বলা হয়, প্রায় 85টি নাট্য সংগঠন 2 মাস ধরে এই উৎসবের জন্য প্রস্তুতি নিয়েছে। শনিবার বিকেল 5টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে উৎসব উদ্বোধনের কথা ছিল। সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবে 3টি পর্যায়ে একটি করে নাটক প্রদর্শনীর পরিকল্পনা ছিল। শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে, হামলা করারও হুমকি দেয়া হয়। এদিকে এ বিষয়ে মহিলা সমিতির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ মন্তব্য করতে রাজি হননি। পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এদিকে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় প্রমা আবৃত্তি সংগঠনের বসন্ত উৎসবের অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অনিবার্য কারণ দেখিয়ে অনুমতি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাত আজ দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে। পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিকে টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার শেষ দিনে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। বয়ানে ইসলামের নানা বিষয়ে হচ্ছে আলোচনা। এছাড়াও মুসল্লিরা নিজ নিজ নির্দিষ্ট খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন। ইজতেমা নিরাপত্তায় প্রথম 2 পর্বের মতোই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। এর আগে শুক্রবার ভোরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। গত 31শে জানুয়ারি প্রথম ও 3রা ফেব্রুয়ারি দ্বিতীয়, এই 2 ধাপে হয় জুবায়ের পন্থীদের ইজতেমা। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, আজকে তো আখেরি মোনাজাত দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে হবে। তার আগে প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে? লোক সমাগম আজকে কেমন হতে পারে? দেখুন, বিশ্ব ইজতেমার আজকে আখেরি মোনাজাত এবং এর মাধ্যমে সাত কান্ধহুলি যারা অনুসারী তাদের বিশ্ব ইজতেমা শেষ হবে এবং আজকে দুপুর 12টা থেকে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ কান্ধহুলির যে বড় ছেলে ইউসুফ বিন সাদ, তিনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন এবং এর আগে 10:30টায় এখানে 9:30টায় এখানে হেদায়েতে বয়ান হবে এবং সেই হেদায়েতে বয়ান করবেন ইউসুফ বিন সাদ এবং এই তার যে দিক নির্দেশনামূলক বয়ান, সেই বয়ানের পরে কিন্তু আখেরি মোনাজাত হবে। এখন ফজর নামাজের পর বয়ান হচ্ছে, বয়ান করছেন ভারতের মাওলানা মুরসালিন। আমরা যেটি দেখেছি যে এই যে বয়ান, সেই বয়ানের শোনার জন্য মানুষ কিন্তু যারা আছেন তারা খিত্তায় খিত্তায় কান পেতে আছেন যে মুরব্বীরা কি বলছেন এবং তারা কিভাবে আমল করবেন, কিভাবে পরকালীন মুক্তি এবং ইহকালীন শান্তি পাবেন এবং কিভাবে এই যে ইজতেমার যে শিক্ষা সেটি কিভাবে এই
দেশ এবং বিদেশে ছড়িয়ে দিবেন এবং দাওয়াতি কাজে বেরিয়ে যাবেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে আলাপ আলোচনা হচ্ছে। এবং আজকে আখেরি মোনাজাতের পর এখানে যারা চিল্লাধারী সাথী যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা কিন্তু দেশ বিদেশে দাওয়াতি কাজে বেরিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই আখেরি মোনাজাতকে ঘিরে কিন্তু টঙ্গী এবং আশেপাশের এলাকার মানুষও অনেক এখানে মূল ময়দানে এসে সামিল হন। এবং আমরা গত দুইটি পর্বেই দেখেছি যে মুসলিমদের ভিড় ছিল, আজকেও লাখো মুসলিম সমাগম হবে বলে এখানকার আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে বাড়তি মুসলিম আসবেন এবং এখানকার যারা মুসলিম রয়েছেন লাখ লাখ মুসলিম, তাদের যাতায়াতের সুবিধার্থে এখানে রেলওয়ে থেকে 8টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং অনেকগুলো ট্রেন এখানে যাত্রা বিরতি করবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে পুলিশ কমিশনার আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে এই ইজতেমা আখেরি মোনাজাত উপলক্ষে কোনো ধরনের যানবাহন বন্ধ থাকবে না, সবগুলো গাড়ি কিন্তু সচল থাকবে এবং যাতে মুসল্লিরা নির্বিঘ্নে আসতে পারে এবং যেতে পারে সেই ব্যবস্থা তারা রেখেছেন। এবং পুলিশ কমিশনার বলছেন যে রাস্তায় কোনো মানুষকে বসতে দেওয়া হবে না, যাতে রাস্তাটি সচল থাকে সেই ব্যাপারে তারা পুলিশের দিক নির্দেশনা দিয়েছেন কমিশনার। এবং কমিশনার বলছেন যে ইজতেমা যাতে সফল এবং সুন্দর হয় সেই জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজনীয় নিরাপত্তা দিচ্ছেন এবং বিদেশি মেহমান যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। এবং পুলিশ বলছে যে এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে পুরোপুরি পজিটিভ এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং মুসলিমরা যাতে কোনো ধরনের সমস্যা না পড়েন সেই ধরনের সব ধরনের ব্যবস্থা তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপনি জানেন যে এই মূল ময়দানকে 5টি সেক্টরে ভাগ করে প্রায় 10,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে কাজ করে যাচ্ছেন এবং 16টি ওয়াচ টাওয়ার, 3 শতাধিক সিসিটিভির আওতায় পুরো ময়দানকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ছিল ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতির খবর। বিশ্ব ইজতেমা তৃতীয় পর্বের আখেরি মোনাজাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে 5 নাগরিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। সেই সঙ্গে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে এসব আশ্বাস দেয় বিএসএফ। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, পতাকা বৈঠকে বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ দুঃখ প্রকাশ করে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া ও জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়। এর আগে শুক্রবার বাংলাদেশের প্রায় 500 গজ ভেতরে প্রবেশ করে বিএসএফ। এ সময় স্থানীয় কৃষকরা প্রতিবাদ করলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ সদস্যরা লাঠিচার্জ শুরু করলে আহত হন 5 বাংলাদেশি। দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ এর বাঁধার মুখের রেলওয়ে কালভার্টের সংস্কার কাজ বন্ধ। বিএসএফ বিজিবি বৈঠকেও এর সুরাহা হয়নি। এদিকে সংস্কার কাজে বাধা দেয়ায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। আর সংকট কাটাতে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। দিনাজপুরের হিলিতে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রেল লাইন ব্রিটিশ আমলে তৈরি। সপ্তাহখানেক আগে এই রেলপথের একটি কালভার্ট সংস্কারের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। এজন্য ইট, বালু, সিমেন্ট আনা হয়। তবে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিএসএফ এর বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। এ নিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করেছে বিজিবি। এরপর শনিবার কাজ শুরু করতে গেলে আবারও বাধা দেয় বিএসএফ। 2-1 দিন আগে দেখলাম ওইখানে গেটে মিটিং বসছিল, তারপর তো আর তারপর থেকে কাজ আর চালু হয় না। আমাদের দেশে আমরা কাজ করব, রেলের কাজ করতে আসছে, এটাতেও বাধা। এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে বিজিবি। ওরা কাজ করতে গেছিল প্রথম দিকে বোধহয় বিএসএফ এর তরফ থেকে তারা একটু জানতে চেয়েছিল, বিষয়টা আমরা জানিয়েছি। আর রেল কর্তৃপক্ষ তাদের কাজ করবে, সমস্যা হওয়ার কথা তো নেই। এদিকে ভারত তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিলেও কালভার্ট নির্মাণে বাধা দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল, একবার দুইবার এরকম চলছে, তারপরে সমাধান আসছে না। এই রেল লাইন দিয়ে দিনে অন্তত 24টি ট্রেন যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার কেরু চিনিকল চত্বরে আবারও বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। শনিবার দুপুরে কেরু চত্বরের একটি পরিত্যক্ত গর্তে বোমা সদৃশ বস্তুটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা।
স্থানীয়রা জানায়, সকালে কেরু চত্বরে ছাগল চড়াতে গিয়ে বোমা সদৃশ বস্তুটি দেখতে পায় এক যুবক। বিষয়টি কেরু নিরাপত্তা কর্মীদের জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীকে ঘটনাস্থল ঘিরে রাখে। খবর দেওয়া হয়েছে র্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে। গত বৃহস্পতিবারও একই এলাকায় লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল পাওয়া যায়। রাজশাহীতে র্যাবের বোমা বিশেষজ্ঞ দল এসে সেটি নিষ্ক্রিয় করে। অমর একুশে বইমেলায় পাঠক প্রিয়তা পেয়েছে বেশ কিছু নতুন বই। এর মধ্যে উপন্যাস, থ্রিলার যেমন রয়েছে, তেমনই আছে সিরিয়াস বইও। কাটতি আছে নতুন লেখকদেরও। 15তম দিনে মেলায় নতুন বই এসেছে 175টি। এ পর্যন্ত নতুন বই এসেছে 1427টি। পাঞ্জেরি প্রকাশনীর থ্রিলার এবং কমিক্সের কাটতি বেশি। বেশিরভাগ সময়ই উপচে পড়া ভিড় দেখা যায় এই স্টলের সামনে। লেখকরা জানান, বর্তমান সময়ে পাঠকরা থ্রিলার উপন্যাসে আগ্রহী বেশি। আমাকে ডিটেকটিভ এই আখ্যানগুলো টানে, কারণ আমার মনে হয় এগুলো সময়ের সাথে খুব প্রাসঙ্গিক। আমরা যত বেশি যৌক্তিক বিন্যাস করতে শিখব, আমাদের চারপাশে যে অস্থিরতা দেখছি এগুলো কমে যাবে। সবগুলো থ্রিলারের উপর লেখা তো, নূতন আসছে এবার একটাই একটু খুনের প্রস্তাব, আর বাকি আগের বছরে তার আগের বছরে সবগুলোই মোটামুটি ভালোই যায়। আমি বেশিরভাগ পছন্দ করি গোয়েন্দা গল্প। তো একটু আগে একটা বই নিলাম, শার্লক হোমসের। একই প্রকাশনী থেকে এসেছে নতুন 2-1 লেখকের কবিতার বই। চাহিদা আছে সেসবেরও। মেলার আগে যে লেখক, আমার প্রিয় কোনো লেখক, কবি বা অন্য কোনো বিষয়ে যারা লেখেন, তাদের বই আমি চিন্তা করি যে আমি মেলায় যেয়ে সংগ্রহ করব। অনুন্নয়ন ঝরা পাতার এবং নৈষদ্যের শব্দ, হ্যাঁ, দুটি বই চমৎকার উনি লিখেছেন। উনি ফেসবুকও লেখালেখি করেন এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ওনার পত্রপত্রিকায় লেখাগুলো ছাপা হয় এবং নিয়মিত আমি এগুলো পড়ি। প্রতিবার মেলায় নতুন বই আসে হরিশঙ্কর জলদাসের। এই লেখকের নতুন বই দুর্যোধন এবং সুপর্ণখা এসেছে কথা প্রকাশ থেকে। বিশ্বে ফ্যাসিবাদ এবং 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ উন্নতি, উত্থান, অভ্যুত্থান চলছে ভালো। উন্নতি, উত্থান, অভ্যুত্থান, সুভাষচন্দ্রকে নিয়ে একটা বই লেখা আছে সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের, সেটা ভালো বিক্রি হচ্ছে। উপন্যাসে বিক্রি হচ্ছে সুরপনখা, বিক্রি হচ্ছে জলজলকার। কমফোর্টেবল লাগে সেরকম বই নিতে পছন্দ করি। আর যেহেতু মেয়েরা এখন টিনেজ বয়সে আছে, সেহেতু তাদের কথাও মাথায় রেখে বই কিনতে হয়। এদিকে জ্ঞানকোষ প্রকাশনী থেকে আসা বেশ কিছু বই জনপ্রিয়তা পেয়েছে পাঠক মহলে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে জমে উঠেছে 4 দিনব্যাপী আবাসন মেলা। আবাসন খাতের সংগঠন রিহ্যাব আয়োজিত মেলায় মধ্যবিত্তের ফ্ল্যাটের চাহিদা বেশি হলেও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। তবে মেলায় সাড়া মিলছে বলে দাবি আবাসন প্রতিষ্ঠানগুলোর। একই সঙ্গে গ্রাহকের সুবিধা ও স্বার্থ রক্ষায় রিহ্যাবের পক্ষ থেকে রাখা হয়েছে বিশেষ ছাড়। সদ্য অবসরে যাওয়া ব্যাংক কর্মকর্তা নাজিমুদ্দিন স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন চট্টগ্রামের রিহ্যাব মেলায়। লক্ষ্য আগামীর নীড়ের খোঁজ। মেলায় আসা আবাসন প্রতিষ্ঠানগুলোর ফ্ল্যাট তাদের পছন্দ হলেও দাম সাধ্যের বাইরে। একই প্রতিক্রিয়া মেলায় আসা অন্যদেরও। বসবাস করার মতো উপযুক্ত ফ্ল্যাট নিতে গেলে আপনি কমপক্ষে 1.5, 2 অথবা আরেকটু ভালো নিতে গেলে 2-এর উপরে নিতে হয়। তো এটা আসলে সাধ্যের বাইরে। যারা আসছেন তারা এখানে প্রপার নলেজ নিয়ে যাচ্ছেন আবাসন খাতের ব্যাপারে এবং তারা ইনভেস্ট হতেও আগ্রহ দেখাচ্ছেন। তবে উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত গ্রাহকদের চাহিদাও বিবেচনায় রাখা হয়েছে বলে দাবি মেলায় অংশ নেয়া আবাসন প্রতিষ্ঠানগুলোর। ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের পাশাপাশি প্লট কেনার ব্যবস্থা রেখেছেন অনেকে। ফ্ল্যাট ও প্লট বুকিংয়ে দেয়া হচ্ছে বিশেষ ছাড়ও। লিভিংয়ের জন্য কতটুকু সুবিধা পাওয়া যায়, বা শুরুতে শুরু করলে হয়তো বা কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়, যেটা পরবর্তীকালে দামটা বেড়ে যায়। 30% ডিসকাউন্ট দিচ্ছি এখনই এককালীন, এবং যদি কেউ কিস্তিতে নিতে চায় তাহলে 20% ডিসকাউন্টও থাকছে। ফ্ল্যাট বরাদ্দ থেকে শুরু করে বুঝে পাওয়া পর্যন্ত গ্রাহক সেবা নিশ্চিত করার কথা জানিয়েছে রিহ্যাব। বেশি আমরা সাড়া পাচ্ছি, তার কারণ আমরা রিহ্যাব সদস্যরা পরিবেশ বান্ধব পরিবেশ এবং সমস্ত সরকারি বিধিনিষেধ মানিয়ে আমরা কাজ করি। চট্টগ্রামে 4 দিনের রিহ্যাব মেলায় অংশ নিয়েছে 63 আবাসন প্রতিষ্ঠান। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলার পর্দা নামছে আজ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন নেই প্রায় 3 দশক ধরে। এতে বাধাগ্রস্ত হচ্ছে নেতৃত্বের বিকাশ,
প্রভাব পড়ছে ক্যাম্পাসের পরিবেশের ওপর। এদিকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দ্বিধা বিভক্ত ছাত্র সংগঠনগুলো। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৯৩ সাল থেকে ৬ বার হয় ছাত্র সংসদ নির্বাচন। তবে ১৯৯৭ সালের পর নানা কারণে আর শাকসু নির্বাচন হয়নি। শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদ না থাকায় ক্যাম্পাসে হচ্ছে না নেতৃত্বের বিকাশ। পরিবর্তিত প্রেক্ষাপটে জোর আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন। দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। তবে ছাত্রদল ও বাম সংগঠনের নেতারা বলছেন নতুন ভোটার তালিকা তৈরি এবং গঠনতন্ত্র সংস্কার করার পর হোক শাকসু নির্বাচন। ক্ষমতাসীন দল তারা এই নির্বাচনে প্রভাবিত করবে না, এজন্য ছাত্র সংসদ নির্বাচন এখনই হতে হবে। এটা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগে হতে হবে, এইটাই ছাত্রদের দাবি, এটা আমি আমার নিজের দাবি বলছি না। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের পরে হওয়া উচিত, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, এটা একটা সক্রিয় পর্যায়ে সক্রিয় ভূমিকা যাওয়ার পরেই নির্বাচন হওয়া উচিত। শাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। কেন্দ্রীয় ছাত্র সংসদ হলে ছাত্রদের বা শিক্ষার্থীদের যত রকমের লজিক্যাল প্রবলেমগুলো আছে এইগুলা দেখার সুযোগ তৈরি হয় এবং ওদের মধ্যেও একটা পারস্পরিক একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, নেতৃত্বের একটা সুযোগ হয়। শুধু শাকসু নির্বাচন নয়, ২৮ বছর ধরে বন্ধ হল ছাত্র সংসদ নির্বাচনও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ সারা দেশেই বাজারজাত করা হয় নাটোরের গুড়। রোজা এগিয়ে এলে চাহিদা বেড়ে যায় আরও। একই সঙ্গে বাড়ছে ভেজাল গুড় তৈরির প্রবণতাও। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে আসল গুড়ের ন্যায্য দাম মিলছে না দাবি বিক্রেতাদের। তবে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে বলছে প্রশাসন। খেতে ভালো হয় নাটোরের খেজুরের গুড়ের চাহিদা সারা দেশেই। শীতের শুরু থেকেই বাড়িতে বাড়িতে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়। নিজেদের জন্য রাখার পাশাপাশি বিক্রি করা হয় হাটে। চাহিদার কারণে বেড়ে গেছে ভেজাল গুড়ের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, বেশি লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা গোখাদ্য হিসেবে ব্যবহৃত চিটা গুড়, চিনি ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছে। এতে সুনাম নষ্টের পাশাপাশি আসল গুড়ের দাম হারাচ্ছেন বিক্রেতারা। যারা হলো ডুপ্লিকেট গুড় বানায় তারা যায় বেশি দাম পায়, আর আমরা হলো ভালো গুড়ে দাম কম পাই। প্রশাসনে কোনো আইনগত কোনো ব্যবস্থা নেয় না, যে তাদের গুড়গুলো হয়তো বন্ধ করলে আমরা খেজুরের গুড়, অরিজিনাল গুড়টা আমরা হয়তো বেশি দামে বিক্রি করতে পারবো। জেলার ঐতিহ্যবাহী এ পণ্যের মান নিশ্চিতে সচেষ্ট কৃষি বিভাগ বলছেন কর্মকর্তারা। এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এখানকার খেজুর গুড় বাংলাদেশের সবার কাছে খুবই পরিচিত, সুস্বাদু এবং সুনাম রয়েছে। এই গুড়গুলো যাতে নিরাপদভাবে ভোক্তার কাছে পৌঁছে, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের কারিগরি দিক নির্দেশনা এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। ভেজাল গুড় উৎপাদনের সাথে যে ব্যবসায়ীরা জড়িত আছে তাদের বিরুদ্ধে সবসময় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে অভিযান পরিচালনা করছেন। ভেজাল গুড় খেলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তাই কেনার আগে সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। ভেজাল গুড় সে কোনোভাবে খেয়ে ফেলেই তাহলে তার পেটের পীড়া থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা থাকে, ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল রোগের সম্ভাবনা থেকে যায়। তো আমরা আশা করব ভেজাল খাদ্য যেন বাজারজাত না হয়, বিষয়টি তদারকি থাকে। এবার জেলায় প্রায় ৭,৫০০ মেট্রিক টন খেজুরের গুড় তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য ১০০ কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিলাসী পণ্য বিবেচনায় গত এক বছরে আপেল, আঙুরের মতো ফলে ৩ দফায় বেড়েছে আমদানি শুল্ক। দাম সাধারণের নাগালের বাইরে যাওয়ায় কমেছে বিক্রিও। এই পরিস্থিতিতে রমজানের বাজার নিয়ে শঙ্কায় বিদেশি ফল ব্যবসায়ীরা। এদিকে শুল্ক কমানোর দাবিতে ফল আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন আমদানিকারকরা। বছর জুড়ে বিক্রি হলো রোজায় চাহিদা বাড়ে দেশি বিদেশি ফলের। বর্তমানে দেশি ফলের মৌসুম না থাকায় আপেল, কমলা, আঙুর সহ বিদেশি ফলের চাহিদা বাড়তি। কিন্তু আমদানিতে দফায় দফায় সম্পূরক শুল্ক বাড়ায় এসব ফল চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। রমজানে কমা উচিত, তা না হলে তো আমাদের কেনার বাইরে চলে যাবে, সাধ্যের বাইরে চলে যাবে। বিক্রেতারা বলছেন, আমদানি ব্যয় বাড়ায় গত এক মাসে বিভিন্ন বিদেশি ফলের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত। আপেল, আঙুর, আনারের দাম প্রায় ৪০০ টাকা ছুঁয়েছে।
এমন পরিস্থিতিতে রোজায় ফল কেনা কমাবেন ভোক্তারা, শঙ্কা ব্যবসায়ীদের। কিনা মূল্যে আইনা মনে করেন যে 10 টাকা 15 টাকা লাভে বিক্রি করেন, ওইদিকে দাম বাড়তে হলে আমাদেরকে বাড়ায় বেচতে হয়। ফলও খাইতেছে, খুবই কম খাইতেছে। ডিউটিটা যদি সরকার আমাদের কমায় দেয় তাহলে আমরা ফল বিক্রি করে চলতে পারবো সাধারণ মানুষ আমরা। ফল আমদানিকারকদের সংগঠনের দাবি, বাজারে বিক্রি হওয়া ফলের 65% বিদেশ থেকে আমদানি করা। 2021-22 অর্থ বছরে আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতির মতো ফল আমদানিতে শুল্ক ছিল 89.32%। 3 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 136.2%। অতিরিক্ত শুল্ক ও লোকসানের সংখ্যায় ফল আমদানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। ফল ব্যবসায়ীরা কোনো ফল মানুষই কিনতে পারতেছে না, এবং আমাদের ফল 100 টাকা কিনতেও আমরা যদি ইম্পোর্ট করে আনি, তো সেটা কিন্তু আমার রাজস্ব দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে প্রায় 120 থেকে 150-150 টাকা। কাজেই ফল মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে, আমাদের বেচাকেনা কমে গেছে। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে বিশ্বের 22টি দেশ থেকে 38 ধরনের ফল আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে 95% আপেল, মাল্টা, কমলা, আঙ্গুর ও আনার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের শিববাড়িতে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর জেরে রাত থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, লাইনচ্যুত বগি উদ্ধার হতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে? রেলওয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য জানিয়েছে কি? রানা, এই লাইনচ্যুত বগিটি উদ্ধার আর ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে? রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কি? আমরা রয়েছি বর্তমানে সিলেটের যে দক্ষিণ সুরমার যে শিববাড়ি এলাকাটি রয়েছে সেখানে, এবং এখানেই মূলত আসলে যে তেলবাহী ট্রেনের বগিটি কিন্তু লাইনচ্যুত হয়। এবং এই যে ট্রেনটি, এটি কিন্তু একটি তেলবাহী ট্রেন, এবং এটি এখানকার যারা উদ্ধার কাজে যারা সহায়তা করছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং রেলের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমাদের এই ব্যাপারে কথা হয়েছিল। তারা জানিয়েছেন যে মূলত এটি চিটাং থেকে গতকালকে রাত 8টার দিকে ছেড়ে আসে, এবং সেটি কিন্তু যখন সিলেটের মোগলাবাজার পার হয়ে দক্ষিণ সুরমার এই যে শিববাড়ি এলাকায় যখন পৌঁছায় তখনই কিন্তু মূলত ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এবং এই ট্রেনটিতে মূলত 14 থেকে 15টি বগি ছিল, এবং এর মধ্যে একটি বগি মূলত লাইনচ্যুত হয়ে যায়, এবং এটি প্রায় 8 কিলোমিটার জায়গা এটি লাইনচ্যুত অবস্থায় কিন্তু এই জায়গাটিতে এসে থেমে যায়। এবং অর্থাৎ চালক কিংবা আরও যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের দক্ষতার সাথে কিন্তু এটি কোনো ধরনের আসলে ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু এই পর্যন্ত এসেছে। এবং মূলত যে দুর্ঘটনা কবলিত হওয়ার পর থেকেই সিলেটের যে কুলাউড়া যে জায়গাটি রয়েছে সেখান থেকেও কিন্তু একটি রিলিফ ট্রেন এখানে আসে, এবং এখানে প্রায় 50 থেকে 60 জনের একটি উদ্ধারকর্মী টিম তারা কিন্তু একসঙ্গে কাজ করে এই লাইনটি কিন্তু সচল করেছেন। এবং বলা যায় যে প্রায় 6 থেকে 7 ঘন্টার কিন্তু একটানা পরিশ্রমের পরে এখন কিন্তু লাইনটি সচল হয়েছে, এবং কিছুক্ষণ পরে হয়তো পুরোপুরি লাইনটি একদম ক্লিয়ার হবে, এবং পরবর্তীতে যে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ে পড়েছে সেগুলো হয়তো যথাসময়ে কিংবা হয়তো আর একটু দেরিতে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা যতটুকু জেনেছি যে সিলেট স্টেশন থেকে গতকালকে রাতে ঢাকার উদ্দেশ্যে যে উপবন এক্সপ্রেসটি, ঢাকাগামী উপবন এক্সপ্রেস, যেটি রাত 11:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু সময় মতো ছেড়ে যেতে পারেনি এই দুর্ঘটনার কারণে, এবং সেটির কিন্তু বিলম্ব হয়েছে, যাত্রা বিলম্ব। এবং এক্ষেত্রে হয়তো পাশাপাশি সকালবেলা যেটি ছেড়ে যাওয়ার কথা অর্থাৎ কালনী এক্সপ্রেস সেটিও কিন্তু সময় মতো ছেড়ে যেতে পারেনি এই দুর্ঘটনার কারণে। এটিও কিন্তু কালনী এক্সপ্রেস এটিও কিন্তু সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, এটি একটি বিষয়। পাশাপাশি ঢাকা থেকে সিলেটগামী যে ট্রেনটি ছিল সেটিও কিন্তু সিলেটের মোগলাবাজার যে স্টেশনটি রয়েছে সেখানে আমরা যতটুকু জেনেছি সেখানে কিন্তু অবস্থান করছে। তো এই লাইনটি যখন একদম ক্লিয়ার হয়ে যাবে তখনই মূলত কিন্তু এখান থেকে যে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী। রাজবাড়ীতে পেঁয়াজ খেতে ছত্রাক উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা।
পচে যাচ্ছে পাতা ও গোড়া। এই অবস্থায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় কৃষক। এছাড়াও পেঁয়াজ আমদানি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। রাজবাড়ীতে এবছর মুড়ি কাটা হালি ও দানা পেঁয়াজের আবাদ হয়েছে 37,283 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 5,25,000 টন। মুড়ি কাটা তোলার পরে এখন হালি পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে কিছু এলাকায় পেঁয়াজের ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। এছাড়া ভরা মৌসুমে আমদানি অব্যাহত থাকলে লোকসানের শঙ্কায় কৃষক। শীত চলে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে আগা পচা এবং কালা হইতেছে না, দ্বিতীয় দেখা যাচ্ছে যে সেরকম ফলনও আসবে না। ফলন হয়েছিল, পেঁয়াজির অবস্থা খুব ভালো ছিল গেল বছর। এইবার তো পেঁয়াজির অবস্থা খুব একটা ভালো না। এবারে আবহাওয়া খারাপ, অতিরিক্ত যখন খরচ হয়ে যাচ্ছে, যদি বাড়িতে আমদানি হয় তাহলে আপনার ধরেন যে কৃষক আরো মারা ফেলবে। ছত্রাক রোগ প্রতিরোধে পেঁয়াজ চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পেঁয়াজের একটা প্রধান রোগ পার্পল ব্লুজ, পেঁয়াজ অনিয়ন পার্পল ব্লুজ, সেটা দেখা দিচ্ছে। কৃষকরা এটা দমনে বেশ তৎপর গ্রহণ করছে। মাঠ পর্যায়ে আমাদের অফিসার সহ মাঠ কর্মীরা বেশ সচেতন রয়েছে, কৃষকদের মোটিভেশন দিয়ে যাচ্ছে, কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। দেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে রাজবাড়ী। সারা দেশে মোট চাহিদার প্রায় 14% পেঁয়াজের যোগান আসে এখান থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, চাষিরা যে সমস্যায় পড়েছেন তাতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে কি? তার আগে একটু বলে রাখি যে সারা দেশের উৎপাদিত পেঁয়াজের 14% পেঁয়াজ কিন্তু এই রাজবাড়ী জেলা থেকে হয়ে থাকে। আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদের পর চাষিরা কিন্তু এখন হালি পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে। আমরা রাজবাড়ীর বিভিন্ন মাঠে ঘুরে দেখেছি যে কৃষকেরা কিন্তু এই সময়ে যে তাদের যে রোপণকৃত হালি পেঁয়াজ, সেই হালি পেঁয়াজে কেউ কীটনাশক দিচ্ছে, কেউ নিড়ানি দিচ্ছে, কেউ বা আগাছা দমন করছে। তবে চাষিদের এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ছত্রাকের আক্রমণে পাতামরা রোগ দেখা দিয়েছে, যে কারণে কিন্তু তারা বেশ চিন্তার মধ্যে রয়েছে যে আসলে তাদের তারা আশানুরূপ ফলন পাবে কিনা, যে কারণে তারা হতাশায় মধ্যে ডুবে রয়েছে। এবং এই পাতামরা রোগের প্রাদুর্ভাব ঠেকাতে তারা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, কীটনাশক তারা কিন্তু স্প্রে করছে। এবং ছত্রাকনাশক, কীটনাশক স্প্রে করার পরেও কিন্তু তারা কিন্তু যে পাতামরা রোগের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবটা কিন্তু কমাতে পারছে না। সেই সাথে তাদের আরেকটা দুশ্চিন্তার কারণ হলো যে যে সময়ে পেঁয়াজ তারা মাঠ থেকে ঘরে তুলবেন, সেই সময়ে কিন্তু বাইরের থেকে পেঁয়াজ আমদানি করা নিয়ে, এবং বাইরে থেকে যদি পেঁয়াজ আমদানি হয় তারা লোকসানে পড়বেন। তারা বলছেন যে পেঁয়াজ উৎপাদনের এবার খরচটা বেশি, প্রতি বিঘা প্রতি সার, কীটনাশক, শ্রমিক মিলিয়ে তাদের খরচ হয়েছে 25 থেকে 30,000 টাকা। আর যারা অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ আবাদ করেছে তাদের খরচ পড়ছে 40 থেকে 45,000 টাকা, যে কারণে তারা কিন্তু এখন একে তো বাইরের পেঁয়াজ আমদানি নিয়ে চিন্তিত রয়েছে, সেই সাথে নতুন চিন্তায় রয়েছে এই পাতামরা রোগ নিয়ে। আমরা এই বিষয়টা নিয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। কৃষি বিভাগ যেটা বলছেন যে আসলে আবহাওয়া পরিবর্তনের কারণে মূলত এই রোগটা দেখা দিয়েছে, যেহেতু এখন শীতের সময় শেষ হয়ে যাচ্ছে, যে কারণে গরমের প্রভাব পড়ছে, এবং এই গরমের প্রভাব কারণেই কিন্তু মূলত এই পাতামরা রোগটা দেখা দিয়েছে। তারা কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন বিভিন্ন স্প্রে করার জন্য। তবে কৃষি বিভাগ বলছেন যে পেঁয়াজের ছত্রাকনাশক রোগের আক্রমণ হলেও তাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। এই ছিল সংবাদে। আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।